35% মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে কাল যুক্তরাষ্ট্রের সঙ্গে বসছেন বাণিজ্য উপদেষ্টা। উইন উইন সিচুয়েশন আশা করে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগকে সুবিধা দিতে 2008-এ তৎসনদ 6 সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি জলাবদ্ধতা, 3 নম্বর সতর্কতার সংকেত। হিমছড়িতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার। সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ। স্বাগত। এখন ঢাকায় আপনাদের সাথে পুরো আয়োজনে আছি তানজিম শাফিন। বাংলাদেশি পণ্যের উপরে 35% শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের চুক্তিতে না পৌঁছালে আগামী 1 আগস্ট থেকেই যা কার্যকরের কথা রয়েছে। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। সে সময় বাংলাদেশের উপরে শুল্ক আরোপ করা হয় 37%। 3 মাস আলোচনার পর তা 2% কমিয়ে 35% করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ছাড়াও 13 দেশের কাছে নতুন শুল্কের হার জানিয়ে চিঠি পাঠিয়েছে ট্রাম্প। জাহানারা ভূঁইয়া জানাবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ঘাটতি কমাতে গত 2 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই তালিকায় বাংলাদেশের পণ্যের উপর সম্পূরক শুল্ক বসানো হয় 37%। অবশ্য এর কয়েকদিন পরই এসব দেশে 90 দিনের জন্য শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন ট্রাম্প, যার সময়সীমা বুধবার পর্যন্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ 14টি দেশের উপর শুল্কের নতুন তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে বাংলাদেশি পণ্যে সম্পূরক শুল্ক 37% থেকে কমিয়ে নির্ধারণ করা হয়েছে 35%। গত 3 মাসের আলোচনায় শুল্কের পরিমাণ কমেছে কেবল 2% এবং তা আগামী 1 আগস্ট থেকে কার্যকরের কথা রয়েছে। I would say firm, but not 100% firm. If they call up and they say, would like to do something a different way, we're going to be open to that. But essentially, that's the way it is right now, yeah. এ নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস, যেখানে বলা হয়েছে ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আরোপ করা 35% শুল্ক মার্কিন বাণিজ্য ঘাটতি পূরণে প্রয়োজনের তুলনায় খুবই কম বলে উল্লেখ করা হয়। তবে বাংলাদেশের কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রে পণ্য তৈরির সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। এছাড়াও প্রয়োজনে শুল্কের পরিমাণ কমানো বা বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। এদিকে আগামীকাল মার্কিন প্রতিনিধিদের সঙ্গে শুল্ক ইস্যুতে বাণিজ্য উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। প্রেস সেক্রেটারি শফিকুল আলম এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তাদের এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও আশাবাদ জানান তিনি। বাংলাদেশ থেকে মূলত রেডিমেড গার্মেন্টস, জুতা, কৃষিজাত পণ্য, ফার্নিচার, পেট্রোলিয়াম গ্যাস, লোহা, কাঁচা তুলা সহ অনেক পণ্য আমদানি করা হয় যুক্তরাষ্ট্রে। মার্কিন ট্রেড ডিপার্টমেন্টের তথ্য মতে 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্য $10 বিলিয়ন, যার মধ্যে বাংলাদেশ থেকে $8.4 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $2.2 বিলিয়ন। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, তিউনিসিয়া, কাজাখস্তানের উপর 25% শুল্ক নির্ধারণ করেছেন ট্রাম্প। এছাড়াও ইন্দোনেশিয়ার উপর 32%, সার্বিয়া ও বসনিয়ার উপর 35%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার উপর 36% এবং লাওসের উপর সর্বোচ্চ 40% শুল্ক আরোপ করেন তিনি। এই ইস্যুতে ইতিমধ্যে এসব দেশের সরকারের কাছে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। I want to go back to the trade deals. As you see, we have these beautiful letters that the president has signed. This one is to the president of the Republic of Korea, original signature on that, and these will be mailed. And then here we also have
another letter to the Prime Minister of Japan as well. Both countries will be receiving a 25% tariff rate effective on August 1st. যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্টের তথ্য মতে এই 14 দেশ থেকে গত বছর $465 বিলিয়ন মূল্যের পণ্য ক্রয় করেছে। শুধুমাত্র জাপান ও দক্ষিণ কোরিয়া থেকেই কেনে $280 বিলিয়ন মূল্যের পণ্য। জেহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এদিকে বাংলাদেশি পণ্যের শুল্কারোপ নিয়ে কাল যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হতে যাচ্ছে। বৈঠকটি থেকে ভালো কিছু আসবে বলে প্রত্যাশা করেন প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু উল্লেখ করে তিনি মনে করেন উইন উইন সিচুয়েশন আশা করছে সরকার। নিজ বাসায় এখন টিভিকে একথা জানান তিনি। আমাদের তো টক্স এখনো তো শেষ হয়নি। আপনারা জানেন 9 তারিখে, জুলাইয়ের 9 তারিখে আবার আরেক দফা ডিসকাশন আছে ইউএসের অফিসিয়ালদের সাথে। আমাদের যারা নেগোশিয়েট করছেন আমাদের হয়ে তারা কথা বলবেন এবং আমরা আশা করছি যে এটা টক্সের কনক্লুশন হবে একটা ভালো রেজাল্টের মাধ্যমে এবং রেজাল্টটা যেটা আমাদের এবং ইউএসের দুইজনের জন্য উইন উইন হয়, এরকম একটা রেজাল্টের আমরা আশা করছি। আমাদের সব কিছুই লক্ষ্য রাখছেন যে এমন একটা জায়গায় আমরা যেতে চাই যে জায়গায় দুইটা কান্ট্রি বলবে যে না ইটস গুড ফর মি, গুড ফর আস, সেই জায়গাটায় যেতে চাই। আমরা আশা করছি যে বাংলাদেশের যেইখানে কনক্লুশন হবে আমরা আশা করছি যে ইট উইল লিড টু এ মানে আমাদের বেটার মার্কেট অ্যাক্সেস ইন ইউএসএ, আমরা আরও বেশি এক্সপোর্ট আইটেম রপ্তানি করতে পারবো। মার্কিন শুল্কারোপ ইস্যুতে দেশটির সরকারের সাথে কূটনৈতিক আলোচনা শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছেন পোশাক ব্যবসায়ীরা। তারপরেও দেশটির 35% শুল্ক আরোপ করায় পোশাক ব্যবসায়ীরা কিছুটা চিন্তিত বলে জানিয়েছেন বিজিএমইএ এর সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী। সকালে চট্টগ্রামে এখন টিভিকে একথা বলেন তিনি। এমন অনেক ফ্যাক্টরি আছে যারা 100% শুধু ইউএসএতেই এক্সপোর্ট করে। তো 37% ডিক্লারেশন তো আমাদের যেটা ছিল সেটার জন্যে কূটনৈতিক তৎপরতা চালানোর কথা ছিল সরকার, এবং যেটা আমরা আশা করছিলাম একটা রিজনেবল জায়গায় আসবে। এখন আমরা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে এটি ভিয়েতনামের চাইতেও অনেক বেশি। এটি কোনোভাবেই ইউএস কাস্টমারদের জন্য গ্রহণযোগ্য হবে না, এবং এটি আমার মনে হচ্ছে এই ট্যারিফ ইস্যুটা কনক্লুশনটা কবে নাগাদ হবে জানি না, যেহেতু আগামী 3 সপ্তাহ টাইম আছে, কারণ 1 তারিখ থেকে এটা ইমপ্লিমেন্টেশনের কথা। 2008-এর সংসদ নির্বাচনের আগে ব্যাপক তছনছ করা হয়েছে সংসদীয় আসনের সীমানা। তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগকে সুবিধা দিতে তাদের মনমতো সীমানা সাজিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন এবার সতর্কতার সাথে সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এ নিয়ে বিগত সময়ের তুলনামূলক বিবরণী প্রস্তুত করছে নির্বাচন কমিশন। বিস্তারিত থাকছে বেলায়েত হোসাইনের প্রতিবেদনে। ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ ব্রিটিশ শাসনামল থেকেই এই দুটি উপজেলা প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকে পুরো আলাদা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় আলাদা দুটি আসন ছিল, কিন্তু 2008-এর নির্বাচনে হুট করে আসন দুটিকে একটি আসনে একীভূত করা হয়। আমরা এখন যেই সীমারেখায় এসে দাঁড়িয়েছি, এখান থেকে বিভক্ত হয়ে গেছে ঢাকার দুটি উপজেলা। যদিও এই দুই উপজেলাকে মিলে একটি সংসদীয় আসনে এক করে দেওয়া হয়েছে। এখানকার মানুষ বলছেন একসময় এই দুই উপজেলা মিলে দুটি আসনই ছিল, তাহলে কার স্বার্থে এই দুই উপজেলার মানুষকে একটি আসনে এনে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে? 8টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে গঠিত দোহার উপজেলা, অন্যদিকে 14টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলা। দুটি আসন এখন একটিতে পরিণত হওয়ায় দুই উপজেলায় সরকারি বরাদ্দ কমেছে। এছাড়া একজন সংসদ সদস্যের পক্ষে এত বিস্তৃত এলাকার সব অধিবাসীকে যথাযথভাবে সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করেন দুই উপজেলার ভোটাররাই। দুইটা করলে ধন একটা এমপি যা আনতে পারবো, দুইটা এমপি তার চেয়ে বেশি আনতে পারবো, দেশে কাজ বেশি করতে পারবো। দুইটা এমপির চাপ একটা লোকের ঘাড়ে যায় পড়ে, তো দুইজন লোকের কাজ তো আসলে একজন করতে পারে না। সংশ্লিষ্টদের প্রশ্ন, একটি আসনে সীমাবদ্ধ রাখা দোহার এবং নবাবগঞ্জ দুই উপজেলার আয়তন মিলে যেখানে প্রায় 400 বর্গ কিলোমিটার, সেখানে মাত্র 167 বর্গ কিলোমিটারের কেরানীগঞ্জ উপজেলাকে ভাগ করে কেন দুটি আসন করা হয়েছে?
এখানে বিষয়টা হচ্ছে যে এটা যারা করছে তারা একটা মানে অসৎ উপায়ে নির্বাচনের ফলাফল বের করার জন্য এটা করছে। 2008 সালের নির্বাচনের আগ পর্যন্ত কুমিল্লার সদরের কিছু অংশ এবং সদর দক্ষিণ উপজেলা নিয়ে গঠিত ছিল কুমিল্লা 9 আসন। পরের কয়েক ধাপে এই আসনটিকে ভেঙে খণ্ড খণ্ড করে 3টি আসনের সাথে যুক্ত করে দেওয়া হয়, ফলে আসনটির অস্তিত্ব একেবারে বিলুপ্ত হয়ে যায়। আমি যে ইউনিয়নের বাসিন্দা, কত বড় অন্যায়, কত বড় জালিয়াত! আমার নিজ ইউনিয়নটা দিল আরেকটা আসনের সাথে, মানে আমি আসনবিহীন হয়ে পড়লাম। আমার এক ইউনিয়ন দিল শহরের লাগে, তা আমার যদি ঠিকানাই যদি মূল ব্যাপারে, তাহলে আসন তো থাকে না। অভিযোগ রয়েছে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে বাড়তি সুবিধা দিতে কম বেশি 150 আসনে হাত দেয় তৎকালীন নির্বাচন কমিশন। এক উপজেলার অংশ কেটে যেমন অন্য আসনের সঙ্গে যোগ করা হয়, তেমনি বিএনপির ভোট বেশি এমন কিছু আসন কার্যত বিলুপ্ত করা হয়। তখনকার নির্বাচন কমিশন এগুলো ওরা যেভাবে বলে দিয়েছে সেভাবে করেছে, সীমানা তারা পুনর্বিন্যাস করেছে সুবিধা অনুযায়ী। তো সেগুলো এখন একটা রেশনাল জায়গায় আসতে হবে। এক দেখতে হবে পপুলেশন, আর দেখতে হবে জিওগ্রাফিক্যাল কন্টিগুইটি। এই সীমা নির্ধারণের ক্ষেত্রে একটা জটিলতা এটা হতে পারে। এখন যে প্রস্তাব করা হচ্ছে 100 আসন বৃদ্ধি, মহিলাদের সরাসরি নির্বাচন, এগুলো করলে তো নতুন ধরনের বিন্যাস হবে। আবার এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, কিন্তু আমরা বলেছি ভবিষ্যতে সংবিধান সংশোধন করে এই দায়িত্বটা এটা বিশেষ কমিটির উপর দেওয়া দরকার, বিশেষায়িত কমিটির উপর দেওয়া দরকার। যেমন এই কমিটিতে থাকতে হবে ভূগোলবিদ থাকতে হবে, পপুলেশন এক্সপার্ট থাকতে হবে, জেএস সিস্টেমে যারা এক্সপার্ট সেই ধরনের এক্সপার্টদেরকে নিয়ে থাকতে হবে। নির্বাচন কমিশন সূত্র বলছে 2001, 2008, 2013, 2018 ও 2014 সালে কোন আসনে কি ধরনের পরিবর্তন করা হয়েছে তার তুলনামূলক বিবরণী প্রস্তুত করেছে ইসি। নির্বাচন বিশ্লেষকদের মতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবচেয়ে জটিল কাজ হবে সীমানা পুনর্নির্ধারণের কাজ, তাই এটিকে সমাধান করতে হবে অত্যন্ত সুচারুভাবে। আসন বণ্টনের ক্ষেত্রে ঢাকা শহরে জনসংখ্যা অনুপাতে যদি আসন দেন আপনি, ঢাকা শহর অনেক বেশি আসন পেয়ে যাবে, সেটা করা উচিত হবে না। সেই জন্য ঢাকা শহরে কয়টা আসন থাকবে, চিটাগং শহরে কয়টা আসন থাকবে, আবার সারা দেশের আপনি ডিসপার্সাল কীভাবে করবেন, জেলাওয়ারি কত আসন আপনি মিনিমাম রাখবেন, এগুলো একটা ফর্মুলাতে আসতে হবে। এই বছর যেহেতু সংবিধান সংশোধন করা যাচ্ছে না, নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য আমরা প্রস্তাব করেছি যে এবার কমিশনের উদ্যোগেই একটা কমিটি করা হোক ও এক্সপার্টদেরকে নিয়ে। ওই কমিটি এই সীমানা উদ্ধারণের কাজ করবে। এখন পর্যন্ত প্রায় 80টি আসনের সীমানা নিয়ে 700-র মতো অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। ইসি সূত্র বলছে জনশুমারির ফল এবং প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনের সীমানায় যে রদবদল হতে যাচ্ছে তাতে এবার শহরের আসন কিছুটা কমতে পারে, অন্যদিকে বাড়তে পারে গ্রামাঞ্চলের আসন। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। দেয়ালে দেয়ালে মুক্তির বার্তা, স্বৈরাচার পতনের লেখনীতে অগ্নিশিখা। 24 গণ আন্দোলনে যেন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দেয়ালের গ্রাফিতি। তবে বছর ঘুরতেই প্রতিবাদের অনেক চিহ্ন বদলে গেছে। জুলাইয়ের স্পন্দন আর চেতনার গ্রাফিতি বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। এবার পথে নামো, হাতের মুঠো খুলে প্রতিরোধ হোক শুধু মানুষের দেখানো বিক্ষোভে। স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না। ভয়ের সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে দেওয়ার প্রত্যয়, দ্রোহ আর প্রতিবাদের বারুদ বিস্ফোরণ। বুলেটের সামনে বুক পেতে দেয়া আর বুলেট বিদ্ধ ঝাঁঝরা দেহ, এসবই জুলাইয়ের দগদগে স্মৃতি। আধিপত্যবাদের নিকষ থাবা থেকে মুক্ত হবার আকাঙ্ক্ষায় জেগেছিল ছাত্র জনতা। সেই দ্রোহকে বুকে ধারণ করেছিল শহরের দেয়ালও। শ্যাওলাজমা দেয়ালে ঠাঁই পায় প্রতিবাদী লেখনী। শ্রাবণ বিদ্রোহের পটভূমিতে প্রাচীরও যেন হয়ে ওঠে প্রতিবাদের ক্যানভাস। তুলির আঁচড়ে প্রতিবাদী গ্রাফিতি ছড়ায় রক্তিম আভা।
বুলেটের বিপরীতে তারুণ্যের অনুপ্রেরণা ছিল রংতুলি। দেয়ালে দেয়ালে মুক্তির বারতা ছড়িয়ে দিয়েছিলেন তরুণরা। ভয়কে জয় করে তাদের আঁকা গ্রাফিতি অগ্নিশিখা হয়ে জ্বলেছিল গণমানুষের মনে। মিছিলের সাথে সাথে ঘুরে ঘুরে গ্রাফিতি আঁকতাম, কারণ যদি একা পায় পুলিশ ধরে নিয়ে যাবে। গ্রাফিতির যদি কোনো ক্ষমতাই না থাকতো, যদি এটা আসলে কোনো স্টেটমেন্ট না হতো, তাহলে কিন্তু এটা মুছে ফেলার জন্য বা এটা না হতে দেওয়ার জন্য এত বড় আয়োজন কখনোই করা হতো না। রিস্কি কিছু একটা করতেছে বা হাসিনার বিরোধে যাচ্ছে সেই গ্রাফিটিটা, তখনই তাকে পুলিশ তুলে পিক আপে করে তুলে নিয়ে গেছে। বা এরকম অনেক ঘটনায় আমরা করছি। যেমন আমার ঢাকাতে গ্রাফিটি করতে আমার ভয় লাগতো যে এই মনে হয় আমারে তুলে নিয়ে যায়। মানুষের যে আকাঙ্ক্ষাটা, তীব্র একটা আকাঙ্ক্ষা, সে রং তুলির মাধ্যমে তুলে ধরতে পারছে, এটা আসলে অবশ্যই এটাই একটা বিপ্লব। আসলে এই ভাষাটা এমন ছিল যে একটা রিক্সাওয়ালা পড়ছে এমন একটা গালি, সেও ফিল করছে যে সেও কানেক্টেড এই আন্দোলনের সাথে। রাজনৈতিক আকাঙ্ক্ষা আর গণমানুষের ক্ষোভের ভাষা নিয়ে নীরবতা ভেঙেছিল শহরের এসব জীর্ণশীর্ণ মলিন দেয়ালগুলো। এসব দেয়ালে উচ্চারিত হয়েছে ছাত্র জনতার অব্যক্ত কথামালা। 24 জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে এই দেয়ালগুলো ছিল সাম্য, প্রতিবাদ আর ভ্রাতৃত্ববোধের এক অনন্য নিদর্শন। তবে এটি বাস্তব যে সময়ের পরিক্রমায় এই দেয়ালের অনেক গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। কথা ক স্বৈরাচার, স্বৈরাচারের পতন চাই, হামার ব্যাটাক মাল্লু কেনে, বিকল্প কে, তুমি, আমি, আমরা। এসব গ্রাফিতি দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর স্বৈরাচারের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিল। কিন্তু 24 জুলাই আন্দোলনের বছর ঘুরতেই মুছে দেয়া হয়েছে অনেক গ্রাফিতি, পোস্টার আর বিজ্ঞাপনের চাপে অনেকটাই দৃষ্টির আড়ালে। আপত্তিকর শব্দের ধোঁয়া তুলে কোথাও কোথাও মুছে ফেলা হয়েছে গ্রাফিতি। বদলে গেছে উত্তাল জুলাইয়ের ক্রোধের ভাষাও। তবে কি আন্দোলনের স্মারক হিসেবে গুরুত্বহীন হয়ে পড়েছে গ্রাফিতি? ছোট একটা জায়গায় হাসিনাকে গালি দিয়ে কোনো কিছু একটা লেখা হয়েছে। এখন এই গালিটা মিশায়ে আমি হয়তো এখানে সুন্দর মতো একটা ফুললতা পাতা টাইপের জিনিসপাতি করে দিতেই পারি। পরবর্তী একটা আন্দোলন বা একটা অভ্যুত্থান যেটা মানুষ বলছে, সেটা হলে সেটার চিহ্ন কত দ্রুত আসলে মুছে ফেলা যাবে, কিংবা সেই সব স্মৃতিচিহ্নকে নিয়ে আসলে কে তার স্বার্থ আদায়ের খেলাতে নামবে, এটা আসলে খুব শঙ্কাজনক। দেয়াল লেখনগুলো আমাদেরকে আসলে যেভাবে আমাদেরকে ভেতর থেকে আলোড়িত করে, সেটা কিন্তু যে মুছে ফেলার পর সেটা কিন্তু করছে না। 5 আগস্টের পরে কিছু মানুষ, কিছু সংগঠন তাদের উদ্যোগে এই দেয়াল চিত্রগুলোকে মুছে দিয়ে সেখানে অনেক নান্দনিক অনেক চিত্র নিয়ে আসা হয়েছে, ফুল, ফল, লতা। অতীতের রাজনৈতিক বন্দনা আর তোষামোদের স্লোগান মুছে নতুন যে বার্তা স্থান পেয়েছে দেয়ালে, তা বদলে না ফেলার আহ্বান সবার কণ্ঠে। দেয়ালের এই গ্রাফিতি অনাগত দিনগুলোতে স্বৈরাচার পতনের রক্তিম দিনের স্মৃতিকে জলজলে করে রাখবে। আমার ধারণা যে ওই যে আমাদের খুব একটা সুশীল ধরনের মনোভাব এবং ওই যে সাধারণ মানুষের একেবারেই যে খুব প্রকাশ, এই জিনিসটাকে বোধহয় তারা নিতে পারছিলেন না। অভ্যুত্থানের এই চিহ্নটা আমাদের ধরে রাখার কথা, সেটা কাজ করেনি। তার চেয়েও বেশি কাজ করেছে যে আমাদেরকে খুব পরিচ্ছন্ন একটা কিছু দেখাতে হবে। এই যে আমরা ইতিহাসটাকে অস্বীকার করি, তার কিন্তু নানা রকম ফলাফল আমরা দেখতে পাই। যে আমরা কোনোভাবে ইতিহাসটার আসলে যেভাবে এসছে সেভাবে না রেখে এটা মুছে একটা কিছু অন্যরকম চেহারা একটা দেখাতে চাই। 24 গণ অভ্যুত্থানের সৃষ্টিশীল স্বাতন্ত্র্যকে ধারণ করে সচিত্র দলিল হিসেবে থাকবে শহরের দেয়ালগুলো। বিদ্রোহে বিপ্লবে যোগাবে অনুপ্রেরণা। সাজিদ আরাফাত, এখন ঢাকা। দেশ গড়তে জুলাই পদযাত্রার 8ম দিনে কুষ্টিয়ায় পদযাত্রা কর্মসূচি পালন করছে এনসিপি। এই মুহূর্তে পদযাত্রায় আছেন সহকর্মী শাহাদাত অভ্র, যুক্ত হব তার সাথে। অভ্র, জানাবেন যে পদযাত্রাটি শুরু হয়েছে কিনা, কেন্দ্রীয় নেতারা কি বলছেন? এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়ার কুমারখালীতে, আর পদযাত্রাটি কিন্তু রওনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবে এই কুমারখালীতে। এখানে আছে শহীদ আবরার ফাহাদের যেই কবর, সেই কবরটি, এবং শহীদ আবরার ফাহাদের কবরে এসে তার প্রতি শ্রদ্ধা এবং দোয়া অনুষ্ঠান করার কথা রয়েছে। তার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যে এখান থেকে আজকের দিনের
তাদের যে কর্মসূচি, তাদের যে পদযাত্রা, সেটি কিন্তু হচ্ছে শুরু হবে। এই পদযাত্রা শুধুমাত্র কুষ্টিয়া নয়, বরঞ্চ হচ্ছে কুষ্টিয়ার পাশাপাশি মেহেরপুরেও কিন্তু আজকে থাকবে। শাফিন, আপনি জানেন যে এই পদযাত্রাটি মূলত শুরু হয়েছিল রংপুর থেকে সেই জুলাইয়ের 1 তারিখে, এবং পুরো জুলাই মাস জুড়ে কিন্তু এই পদযাত্রা থাকবে। আর আজকের দিনের এনসিপির পক্ষ থেকে এনসিপির সকল নেতাকর্মী সহ এই পদযাত্রা কিছুক্ষণ আগেই কুষ্টিয়া যে সদর, সেই সদর থেকে কিন্তু শুরু হয়ে তারা ইতিমধ্যে অনেকটা পথ চলে এসেছেন, এবং তারা এই যে শহীদ আবরার ফাহাদ তার কবরে এসে তার প্রতি হচ্ছে দোয়া এবং সম্মান জানাবেন। এর পরবর্তীতে কিন্তু আজকের কর্মসূচির কথা যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু তারা এনসিপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছে, যেটি কিনা 5 রাস্তা মোড় কুষ্টিয়াতে, এবং এর পরবর্তীতে কুষ্টিয়ার মিরপুর হয়ে চলে যাবেন মেহেরপুরে। সেখানেও কিন্তু হচ্ছে একটি পথসভা, সেটির কিন্তু হচ্ছে ব্যবস্থা করা হয়েছে। সেখানে কিন্তু থাকবেন এনসিপির যারা নেতৃবৃন্দ আছে তারা, তার পাশাপাশি কুষ্টিয়া এবং মেহেরপুরে যারা এনসিপির কুষ্টিয়া থেকে এনসিপির জুলাই পদযাত্রার 8ম দিনের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এদিকে জেলা প্রশাসকের পদত্যাগ সহ 6 দাবিতে সিলেট জেলায় একযোগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ও পণ্য পরিবহন ধর্মঘট। এ নিয়ে আরও জানাতে সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন নগরীতে পরিবহন ধর্মঘটের প্রভাব কেমন দেখছেন? সমস্যার সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা এখন? দেখুন শাফিন, আজকে সকাল 6টা থেকে পরিবহন শ্রমিকদের যে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সেটি তারা চলমান রেখেছেন। এতে গিয়ে সকাল থেকে সিলেট নগরীতে সাধারণ যাত্রী যারা আছেন বা দূরপাল্লার যাত্রী যারা আছেন তারা একটা ভোগান্তিতে পড়েছেন। এবং আমরা রয়েছে সিলেটের যে কদমতলী বাস টার্মিনাল, এই জায়গাটিতে এখানে গণপরিবহন বলতে অর্থাৎ বাস এবং বাস সহ অন্যান্য যে গণপরিবহন আছে সবগুলো বন্ধ রয়েছে। তবে রাস্তায় কিছু যান চলাচল স্বাভাবিক রয়েছে, বিশেষ করে আমরা যদি প্রাইভেট গাড়ির কথা বলি অর্থাৎ কার, লাইটেস, এই জিনিসগুলো কিন্তু চলাচল করছে। এখানে শ্রমিক নেতারা বলছেন একদম জরুরি সেবা যেগুলো আছে সেগুলো তাদের যে কর্মবিরতি তার আওতাভুক্ত রয়েছে, এবং পরীক্ষার্থী কিংবা শিক্ষার্থী যদি থাকে সেক্ষেত্রে তারা সেগুলো, জরুরি পণ্য যদি থাকে সেগুলো তারা যাতায়াত করতে কোনো বাধা দিচ্ছেন না। তবে এখানে সাধারণ যাত্রী যারা দূর দূরান্ত থেকে আসছেন তারা বিপাকে পড়েছেন, এবং যারা সিলেট শহরের বাইরে বিভিন্ন উপজেলাতে গিয়ে কাজ করেন অথবা কোথাও তার গন্তব্য রয়েছে সেই জায়গায় তারা কিন্তু আটকা পড়েছেন। এবং এই কর্মসূচি মূলত 3 দিন আগে শুরু হলেও পণ্য পরিবহন থেকে আজকে সব ধরনের পরিবহন ধর্মঘটের আন্দোলনের ডাক দিয়ে শ্রমিক নেতারা কিন্তু মাঠে রয়েছেন। যদিও জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকে বিকেল 3টার দিকে যারা পরিবহন নেতৃবৃন্দ আছেন তাদের সাথে প্রশাসনের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেখানে হয়তো বা আলোচনা সাপেক্ষ কোনো একটা সমাধানে তারা যাওয়ার চেষ্টা করবেন। তারা বলছেন যে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় এই ধরনের কর্মসূচি থেকে আসলে বের হওয়া উচিত, এবং তাদের যদি দাবি দেওয়া থাকে সেটি প্রশাসনের কাছে যৌক্তিকভাবে উপস্থাপন করার দরকার। যদিও শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন তারা বলছেন দীর্ঘদিন থেকে জেলা প্রশাসকে তারা বারবার অবহিত করলে তাদের যে 6 দফা, সেই 6 দফা কর্ণপাত করে নিয়ে উল্টো তাদেরকে নানানভাবে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। তো সব মিলিয়ে তাদের যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের ভাষায় তারা আজকে এই আন্দোলনে নেমেছেন, এবং তারা বলছেন যদি আজকে সুষ্ঠু একটি সমাধান না হয় সেক্ষেত্রে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা তারা বলেছেন, এবং বলছেন যে আজকে সিলেট জেলাতে এই আন্দোলন চললেও আগামীকাল থেকে মূলত পুরো বিভাগে তাদের এই আন্দোলন ছড়িয়ে পড়বে এবং তারা আরো কঠোর কর্মসূচিতে যাবেন। শ্রমিক নেতাদের যে দাবি দেওয়া ছিল যে বিশেষ করে পাথর কোয়ারিগুলো খুলে দেয়া এবং তাদের যে হয়রানি প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবহন এবং তাদের পরিবহন সেক্টরের যে সকল শ্রমিকরা আছেন তারা নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন, এ সকল হয়রানি থেকে রক্ষা পেতেই তারা আসলে বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছেন। তো এই আন্দোলন সকাল থেকে চলছে এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। হয়তোবা বিকেল 3টায় তাদের প্রশাসনের সাথে যে বৈঠক আছে সেই বৈঠক হয়তোবা যদি ফলপ্রসূ হয় হয়তোবা সেখান থেকে শ্রমিক নেতারা আন্দোলন থেকে পিছিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি সিলেটের পরিবহন ধর্মঘটের সাথে। সহকর্মী গুলজার আহমেদ সিলেট থেকে জানাচ্ছিলেন পরিবহন ধর্মঘটের সবশেষ পরিস্থিতি। এদিকে 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। দাবি না মানলে সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।
চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। 6 দফা দাবি সম্বলিত ব্যানার হাতে নিয়ে আন্দোলনকারীরা জানান, পেশাগত মর্যাদার দিক দিয়ে দীর্ঘদিন ধরে তারা অবহেলিত। পদবৈষম্যের পাশাপাশি পদমর্যাদাতেও রয়েছে বৈষম্য। এদিকে ময়মনসিংহর বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য সহকারীরা 2 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন। টাঙ্গাইলেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। জেলা সদরে এই কর্মসূচিতে অংশ নেয় 12 উপজেলার 350 আন্দোলনকারী। নোয়াখালীতে সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করে ইপিআই। টিকা কার্যক্রম মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা ও যাবতীয় কার্যক্রম বন্ধের হুমকি দেন তারা। আমাদেরকে দিয়ে সব কাজ করাতে চাই, কিন্তু যখনই আমরা দাবি জানাই তখনই আমাদের দাবি নিয়ে তালবাহানা চলে। 6 দফার বাস্তবায়ন চাই, নিয়োগ বিধি সংশোধন চাই, 14তম গ্রেডে প্রধান উন্নতিকরণ করা চাই। সরকারি স্বাস্থ্য পরিদর্শকদেরকে সরাসরি 11তম গ্রেডে উন্নতি করতে হবে। আমাদের দাবি না মানলে আমরা এই রাজপথ থেকে যাব না। নির্বাচন কমিশনের সাথে কানাডা হাই কমিশনের বৈঠক শেষে কথা বলছেন সিইসি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। And I am very satisfied the kind of commitment he has expressed is very encouraging for me actually. It's very encouraging. ওনারা চান যে আমরা যাতে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন যাতে হয়, সেটা আমাদের ভোটার রেজিস্ট্রেশনে আমরা ফিমেল ভোটার্সদেরকে কীরকম ইনক্লুড করতে পেরেছি সেটা উনি এমফাসাইজ করেছেন। তারপরে ওই যে হিল এরিয়াতে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনটা কীভাবে করবেন সেটা জানতে চেয়েছেন। আমি বলেছি আমরা উই হ্যাভ প্ল্যানস, ইউএনডিপি ইজ ওয়ার্কিং, আইএফএস ইজ ওয়ার্কিং। আরেকটা বিষয় ওনাদের কাছ থেকে জানতে চেয়েছি যে দি অ্যাবিউজ অ্যান্ড মিসইউজ অফ এআই। দি আদার ডে I saw a video of our head of the government marketing for a digital platform. This is absolutely produced by AI. So the misuse of AI may be a big threat for us. So we have sought their assistance how to address this issue. They said because Canada had an election last year, গত বছরই তো ওনাদের একটা ইলেকশন হয়েছে, সুতরাং ওনাদের এই সমস্ত ইস্যুস ওনাদেরকেও ফেস করতে হয়েছে। সুতরাং ওনাদের অভিজ্ঞতা থেকে আমার সাথে আলাপ হয়েছে যে ওনাদের অভিজ্ঞতা প্রসূত তাদের যে সাজেশনগুলো আমরা তাদের কাছ থেকে চেয়েছি তারা দিবে। উই আর সিরিয়াসলি ওয়ার্কিং অন দিস ইস্যু। আশা করি ওই কানাডা আমাদের বিভিন্ন দেশ তো আমাদের পাশে এগিয়ে আসছে, and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election. And এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা দে আর হাইলি স্যাটিসফাইড। তো যাক, আমি লাস্টলি বলেছি যে দিস ইন্টারাকশন উইল কন্টিনিউ, আমাদের মধ্যে যে আলাপ আলোচনাটা কন্টিনিউ করবে। হি সেড দিস ইজ নট মাই ফার্স্ট ভিজিট, not first visit, and yes, I welcome your more visits in the future because he has agreed to support us, you know. So I am very happy with I am very satisfied with the discussion I had with him. Yeah. So thank. কানাডা হাইকমিশনের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনছিলাম। রাত থেকে ভারী বর্ষণের কবলে ফেনী। টানা বর্ষণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, হাঁটু পর্যন্ত বিভিন্ন সড়ক তলিয়ে থাকায় বেড়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে ফেনী শহর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সোলাইমান ডালিম। জানাবেন এখন পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, জলাবদ্ধতা এবং দুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানতে চাই। শাফিন, আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটি ফেনী শহরের সবচেয়ে ব্যস্ততম সড়ক শহীদুল্লাহ কায়সার সড়ক। আমরা এখানেই দেখছি যে হাঁটু পরিমাণ পানিতে কিন্তু এই যে সড়কটি তলিয়ে আছে একদম সকাল থেকেই। আমরা শহরের শহীদুল্লাহ কায়সার এই যে সড়ক, এই সড়কটি ছাড়াও শহরের হাসপাতাল মোড়, শহরের রামপুর, শহরের শাইন একাডেমি রোড, পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় অধিকাংশ এলাকায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে
মানুষের যে ভোগান্তি সেটি মাত্রা ছাড়িয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সহ টাঙ্গুর সহ বিভিন্ন সড়কে কিন্তু যে যান চলাচল সেটি অনেকটাই কমে এসছে। যান চলাচল করতে পারছে না মানুষ, অনেকেই কিন্তু হাঁটাপথে হেঁটেই কিন্তু তাদের যে প্রাথমিক দিনের যে কাজগুলো, অফিস আদালতের কাজগুলো সেটি সারছেন। অনেকটা দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে ফেনীতে গত 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টি হচ্ছে। তারা যেটি বলতে চাচ্ছেন, এটি 24 ঘন্টা ফেনীতে এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করেছেন তারা। দুপুর 12টা নাগাদ তারা আবার জানাতে পারবেন যে বৃষ্টির পরিমাণ আরো বেড়েছে কিনা। তবে তারা জানিয়েছেন যে বৃষ্টির পরিমাণ আরো বাড়বে। সব মিলিয়ে প্রায় 300 মিলিমিটারের মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা তাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি যে অতিরিক্ত যে বৃষ্টির ফলে কিন্তু ফেনী সীমান্তবর্তী যে 3টি নদী রয়েছে, মহুরী, কৌ এবং সিলুনিয়া, সেখানে কিন্তু পানি বাড়ছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মরু নদীর পাড়ে একটি বাঁধে ভেঙে কিন্তু 2টি দোকান কিন্তু তলিয়ে গেছে নদীতে। এছাড়াও ছাগলনাইয়া, ফুলগাজী, পুষুর এবং সোনাগাজীর বিভিন্ন এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। এ ছিল ফেনীর জলাবদ্ধতা এবং বৃষ্টির খবরের সর্বশেষ। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুলাইমান ডালিম। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, উপকূলের আবহাওয়া পরিস্থিতি কেমন, আবহাওয়া অফিস কি বলছে? এখন কিন্তু দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এখন বৃষ্টি কিছুটা থেমেছে। তো কিছুক্ষণ আগেও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে গিয়েছিল। তো আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে এখনো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। এছাড়া পায়রা সমুদ্র বন্দর সহ 4টি বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং নৌ বন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলেছে এবং সকল মাছ ধরা ট্রলার সহ নৌযানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে উপকূলীয় অঞ্চলে, এমনটি জানিয়েছে। এছাড়া যে গতকাল সোমবার সকাল 9টা থেকে আজ মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 215.1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বৃষ্টিপাতে পটুয়াখালী জেলা শহরের বনানী পয়েন্ট, সবুজবাগ মোড় এবং নিউ মার্কেট এবং সবুজবাগ সহ যে সকল এলাকা নিম্ন এলাকা, সে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে নদী এবং সাগরে পানি বাড়ায় এমনটি জলাবদ্ধতার কথা বলেছে ভুক্তভোগীরা। নদীতে ভাটা লাগার সঙ্গে সঙ্গে পানীয় নিষ্কাশন হবে বলে এমনটি প্রত্যাশা শহরবাসীদের। এছাড়া যে উপকূলীয় কলাপাড়ায় রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে। এছাড়া বিভিন্ন মাছের ঘেরের প্লাবিত হওয়ায় মাছ ভেসে গেছে। এছাড়াও যে এখন বিভিন্ন কৃষকদের যে বীজতলা রয়েছে, সেই বীজতলায় কিন্তু পানি জমে আছে। কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে যদি আর 2-1 দিন এরকম টানা বৃষ্টিপাত থাকে এবং স্থায়ী জলাবদ্ধতা থাকে, তাহলে ধানের বীজের ক্ষতির সংখ্যার কথা বলেছে। এছাড়াও সবজিরও অনেক ক্ষতি হয়েছে বলে আমাদের কৃষকরা জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে সাগর উত্তাল, পাশাপাশি বৃষ্টিপাত হচ্ছে ভারী। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জসিম পারভেজ, যুক্ত হয়েছিলেন পটুয়াখালী থেকে। কক্সবাজারে ঘুরতে গিয়ে সাগরে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী KM সাদমান রহমান শাবাবের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান নামে আরও 2 শিক্ষার্থী। তাদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। সকালে হিমছড়ি সমুদ্র সৈকতে নিখোঁজের ঘটনা ঘটে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গতকাল প্রথম বর্ষের পরীক্ষা শেষে কক্সবাজার বেড়াতে যান 4 বন্ধু। সকালে তাদের মধ্যে 3 জন সাগরে গোসল করতে নামে। এ সময় হঠাৎ ঢেউয়ে তোড়ে ভেসে যান তারা। পরে স্থানীয় জেলেরা শাবাবের মরদেহ উদ্ধার করে। মৃত শাবাবের বাড়ি রাজধানীর মিরপুরে, আর আসিফ ও অরিত্র বগুড়ার বাসিন্দা। কক্সবাজার সমুদ্র সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। এ বিষয়ে জানাতে হিমছড়ি সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।
মন্তোষ, জানাবেন যে নিখোঁজ বাকি 2 জন শিক্ষার্থীকে উদ্ধারের জন্য কি ধরনের তৎপরতা চলছে? এই মুহূর্তে কক্সবাজার সৈকতের যে হিমছড়ির যে প্যাচার দ্বীপ এলাকা রয়েছে সেখানে আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের একটি টিম এবং কোস্টগার্ড সদস্যরা, ট্যুরিস্ট পুলিশের সদস্য এবং লাইফ গার্ড সদস্যরা এখানে যৌথভাবে কিন্তু তৎপরতা চালাচ্ছে এবং সাগরের বিভিন্ন পয়েন্টে আসলে তারা তাদের মতো করে তল্লাশি চালাচ্ছে। এবং আমরা যে পয়েন্টটিতে আছি ঠিক এই জায়গাটিতেই আসলে সকাল 9টার দিকে তারা সমুদ্রে গোসল করতে নামেন। 5 বন্ধু মূলত সমুদ্রে সকালে হাঁটতে আসছিলেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা যখন তাদের মধ্যে একজন যিনি যার মৃতদেহটি সকাল উদ্ধার করা হয়েছে শাবাব, তিনি আগে সমুদ্র নামেন এবং তার দেখা দেখি আরো 2 জন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তারা আসলে সবাই সহপাঠী ছিলেন এবং 23-24 সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন তারা, চট্টগ্রাম বিভাগের। এবং তারা মূলত 5 বন্ধু এখানে হোটেল কক্স ক্যাম্পেইন নামে একটা রিসোর্টে এখানে তারা উঠেছিলেন এবং এরপর তারা সকালে যেহেতু এখানে সমুদ্র পাড় ধরে হাঁটছিলেন এবং তারা হঠাৎই আসলে গোসল করতে নামেন তাদের মধ্যে 3 জন এবং 3 জনই আসলে সমুদ্রের যে উত্তাল ভাব। আপনাকে একটু জানিয়ে রাখি, এখানে সমুদ্র সৈকতে গত 3 দিন ধরে আসলে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে এবং সাগরও কিন্তু উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে যেহেতু বিভিন্ন জায়গা থেকে উদ্ধার তৎপরতা চলছে, বিভিন্ন বাহিনী এখানে কাজ করছে, অরিত্র হাসান এবং সহ 2 জন আসলে এখনো নিখোঁজ রয়েছে। তাদের কখন উদ্ধার হবে সেই অপেক্ষায় আসলে এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা রয়েছেন এবং তাদের সহপাঠীরাও এখানে অবস্থান করছেন। এই ছিল কক্সবাজারের প্যাচার দ্বীপ থেকে সবশেষ। কক্সবাজারে ভ্রমণে গিয়ে সমুদ্রে নেমে নিখোঁজ হন 3 শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করার পরও 2 শিক্ষার্থী এখনও নিখোঁজ, তাদের উদ্ধারে অভিযান চলছে। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী মন্তোষ বেতজ্ঞ। এবার দুদকের জালে আওয়ামী লীগ সরকারের সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটির সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। তাদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদের খোঁজ জানতে ইতিমধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকে হাজির হতে বলা হয়েছে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট 18 কর্মীকে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফিরদাউস সোহাগ। 2018 সাল থেকে 2023 সালের 10 নভেম্বর পর্যন্ত বরিশাল সিটির মেয়রের দায়িত্বে ছিলেন সেরেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। পরে মেয়র হন তারই চাচা আবুল খায়ের আবদুল্লাহ। দায়িত্ব পালন করেন 2023 সালের 14 নভেম্বর থেকে 2024 সালের 19 আগস্ট পর্যন্ত। সাদিক আবদুল্লাহর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ ছিলেন বরিশাল 1 আসনের সংসদ সদস্য। 1996 থেকে 2000 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে। অভিযোগ আছে দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন শেখ পরিবারের এই সদস্যরা। আর এ নিয়েই তদন্ত শুরু করেছে দুদক। তাদের কোনো অবৈধ সম্পদ বা এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো জায়গায় ব্যাপক দুর্নীতি করছে, এই ধরনের বিষয় যদি তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদের কাছে, এবং একই সাথে ওই সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কোনো সম্পত্তি আছে কিনা, স্থায়ী সম্পত্তি থাকতে পারে, বাড়িঘর দোকানপাট বা এরকম কিছু থাকতে পারে, এই তথ্যগুলো আমরা চাইছি। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসককে দেয়া চিঠিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত টাকার পরিমাণ, ছাড়কৃত টাকার পরিমাণ, বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালক এবং তদারককারী কর্মকর্তা কর্মচারীদের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক। চিঠির ভাষা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। কারো নথিপত্র, যোগদান বা কাগজপত্র চেয়েছে, আবার কারো হয়তো ব্যক্তিগত সম্পত্তির তালিকা চেয়েছে। দুদকের চিঠিতে 2022 সালে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ব্যানার তৈরির জন্য 13 লাখ টাকা খরচ, সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ফেসবুক পেজের বুস্টিংয়ের জন্য 1,58,000 টাকা এবং তার বাসায় ল্যাপটপ, ড্রোন, ক্যামেরা, মনিটর সহ বিভিন্ন সামগ্রী ক্রয় 50 লাখ টাকা খরচের কাগজপত্র চাওয়া হয়েছে। পুঙ্খানুপুঙ্খ যাচাই করে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি। তারপরে আমরা যতগুলো সংগ্রহ হচ্ছে আমরা সাথে সাথে সেগুলো দিয়ে দিচ্ছি, এবং যতগুলো বাকি আছে আমরা এগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। নির্বাচনের আগে এখানকার যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু আধুনিক নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাস্তবায়ন হয়নি এর সিকিভাগও, বরঞ্চ যারা মেয়র হয়েছিলেন তাদের বিরুদ্ধে হয়েছে যত অনিয়মের অভিযোগ। দুদকের তদন্তে কতটা বেরিয়ে আসে
এখন সেটি দেখার বিষয়। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধে আবারও ভাঙন। মাঝের ঘাট এলাকায় হঠাৎ করে 200 মিটার এলাকা জুড়ে বাঁধ ধসে পড়ে নদীতে বিলীন হয়েছে বসতবাড়ি ও দোকানপাটে। নিয়ে আরও জানাতে মাঝের ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন ভাঙনের সর্বশেষ পরিস্থিতি কেমন এবং এই ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? শাফিন, আজ সকাল থেকে ভাঙন নেই, এই মুহূর্তে কিন্তু ভাঙন নেই, তবে ভাঙন আতঙ্ক কিন্তু স্থানীয়দের মাঝ থেকে কাটেনি। কারণ এই অঞ্চলের ভাঙন একবার শুরু হলে কিন্তু সেই ভাঙন কয়েকদিন পর্যন্ত চলে এবং সেটা একটা ধারাবাহিকতা আছে। সেই কারণে কিন্তু স্থানীয়দের মাঝে আতঙ্ক রয়েছে, তারা কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। তবে তাদেরকে কিন্তু উভয় সংকটে পড়তে হচ্ছে, একদিকে ভাঙন আতঙ্ক, অন্যদিকে কিন্তু বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই শ্রমিক সংকট রয়েছে। তারপরও তারা কিন্তু তাদের আশ্রয়ের সন্ধানে তারা যাচ্ছেন। তবে এই আশ্রয় কিন্তু তাদের নিরাপদ আশ্রয় তারা পাচ্ছেন না। যে ভাড়া জমি রয়েছে সেই ভাড়া জমির দামও কিন্তু ভাড়া বাড়িয়ে দিয়েছেন মালিকরা। তো সব মিলিয়ে তারা কিন্তু বেশ সংকটের মধ্যে, ভোগান্তির মধ্যে রয়েছে। গতকাল আমি ক্যামেরায় যেই অংশটি দেখাচ্ছি, এই অংশটিতে কিন্তু ধস দেখা দেয় এবং এখানে 19টি স্থাপনা কিন্তু বিলীন হয়ে যায়। আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন শাফিন যে একটি ঘর কিন্তু এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরকম 19টি স্থাপনা, দোকান এবং বসত ঘর চলে গেছে। সেই মানুষগুলো কিন্তু এই নদী তীরে আসছেন, আহাজারি করছেন, কাঁদছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ডও তাদের কার্যক্রম রাত থেকেই শুরু করছেন। তারা বালু ভর্তি জিও ব্যাগ তারা কিন্তু ফেলছেন। তবে সেটা কিন্তু তাৎক্ষণিক এই কার্যক্রম। স্থানীয়রা বলছেন যে এখানে একটি স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে কিন্তু এই ভাঙন অব্যাহতভাবে চলবে। এর আগেও কিন্তু দুবার এই অঞ্চলে ভাঙন হয়েছে এবং এই বাঁধটি পুরোটাই কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ রয়েছে। তো শাফিন, দেখা যাচ্ছে যে ভাঙন আরও হতে পারে এমন আতঙ্কে স্থানীয়রা চলে যাচ্ছেন। জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের থেকে আসলেও তারা শুকনো খাবার বিতরণ ছাড়া এই দুর্গত মানুষের আশ্রয়ের জন্য কিন্তু তারা কোনো এখনো পর্যন্ত ব্যবস্থা করেন, এমনটাই কিন্তু আমরা দেখছি শাফিন। শরীয়তপুর থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। এবারে খেলার খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। এই ম্যাচ দিয়ে দীর্ঘ 1 বছর পর আবার সিরিজ জয়ের স্বাদ নিল বাংলাদেশ। গেল বছর লঙ্কানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর থেকেই ঘুরপাক খেয়েছে ব্যর্থতার চক্রে। তবে প্রেমাদাসায় সবশেষ ম্যাচে জয় বাংলাদেশকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। সেই সঙ্গে ক্যান্ডিতে আজ বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। এর আগে কখনোই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জেতা হয়নি। সেই অভিজ্ঞতাও নিশ্চিতভাবেই নিতে চাইবে টাইগাররা। শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। 35% মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে কাল যুক্তরাষ্ট্রের সঙ্গে বসছেন বাণিজ্য উপদেষ্টা। উইন উইন সিচুয়েশন আশা করে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগকে সুবিধা দিতে 2008-এ তছনছ 6 সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। বছর ঘুরতেই হারিয়েছে অভ্যুত্থানের বহু গ্রাফিতি। অনুপ্রেরণার অক্ষর অম্লান রাখার দাবি জুলাই অংশীজনদের। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, জলাবদ্ধতা। 3 নম্বর সতর্কতা সংকেত। হিমছড়িতে গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার। এবং সিরিজ নির্ধারণী ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর আত্মবিশ্বাসী বাংলাদেশ। এ ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।